ভুটান ভুটান দেশটি ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বা ল্যান্ড অফ হ্যাপিনেস নামে পরিচিত। এই দেশটির প্রধান আকর্ষণ হল প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক সংস্কৃতি এবং অনন্য স্থাপত্য, যেমন জংস এবং মোনাস্ট্রিজ। ভুটান বিশ্বের প্রথম কার্বন মুক্ত দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে। তার প্রধান কারণ হল দেশটির 70% এলাকা বনাঞ্চলে ঘেরা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 4 রাত্রি 5 দিনে আপনারা কম খরচে কিভাবে ভুটান ঘুরে দেখবেন সব তথ্য আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আর হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে দেন অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভুটান কিভাবে যাবেন? ভুটান আপনি ফ্লাইটে কিংবা ট্রেনে করেও যেতে পারেন। আপনারা যদি ফ্লাইটে করে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের পৌঁছাতে হবে পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনারা কলকাতা, দিল্লি, বাংলাদেশ, গুয়াহাটি এবং থাইল্যান্ড থেকে ভুটান পৌঁছানোর জন্য ডিরেক্ট ফ্লাইট পেয়ে যাবেন। তাছাড়া আপনারা চাইলে ট্রেনে করেও পৌঁছে যেতে পারেন শিলিগুড়ি বা এনজেপি জাংশন কিংবা ফালাকাটা বা হাসিমারা স্টেশন। সেইখান থেকে আপনারা চাইলে গাড়ি ভাড়া করতে পারেন কিংবা যে কোনো সরকারি বা বেসরকারি বাস ধরে পৌঁছে যেতে পারেন জয়গাঁও। জয়গাঁওয়ের সবচেয়ে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো ফালাকাটা এবং হাসিমারা স্টেশন। So we have finally reached our destination and our train was 20 minutes late. So we reached at 8:40 hours and now we will head towards Joygaon. We are getting out of the station. ফালাকাটা থেকে জয়গাঁওয়ের 1 পিঠের গাড়ি ভাড়া 1500 টাকা মতো। স্টেশনের বাইরে রয়েছে বেশ কিছু রেস্টুরেন্ট যেখানে আপনারা নিজের ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ সেরে নিতে পারেন। আমরা ব্রেকফাস্টে লুচি আর সবজি অর্ডার করেছিলাম, যার দাম পার প্লেট 40 টাকা। এবার চলে আসি পারমিট খরচে। সবার প্রথমে আপনাদের জানিয়ে রাখি, ইমিগ্রেশন অফিস সপ্তাহ 7 দিনই সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি খোলা থাকে। ইন্ডিয়ান কারেন্সি ভুটানের সব জায়গায় চলে। ইন্ডিয়ান কারেন্সি আর ভুটানের কারেন্সির ভ্যালু সেম। আপনারা যদি শুধু ফুনশোলিং এ থাকতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা শুধু 10 টাকা এন্ট্রি ফিস দিয়ে আপনারা 24 ঘন্টা ফুনশোলিং এ কাটাতে পারেন। আর সেই ক্ষেত্রে আপনাদের আলাদা কোনো এসডিএফ চার্জেস দিতে হবে না। জয়গাঁও ছাড়া ভুটানে প্রবেশ করার জন্য রয়েছে আরো অনেক জায়গা, যেমন সামসি এবং গেলেফু। ফুনশোলিং দিয়ে ভারতীয় এবং বিদেশি সবাই এন্ট্রি অ্যান্ড এক্সিট করতে পারে। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো ভুটান প্রবেশ করার জন্য ভোটার আইডি কিংবা পাসপোর্ট মাস্ট। এখানে আধার অ্যাকসেপ্ট করা হয় না। এবার চলে আসি ফুনশোলিং এ কোথায় থাকবেন। ফুনশোলিং এ ইমিগ্রেশন অফিসের বাইরে রয়েছে অনেক হোটেল। 1000 থেকে 1500 টাকার মধ্যে আপনারা অনেক হোটেলসের অপশন পেয়ে যাবেন। আপনারা চাইলে অনলাইন হোটেল বুকিং সাইট থেকেও বেশ ভালো ডিসকাউন্টে হোটেল বুক করে নিতে পারেন। So I finally arrived at our hotel. So our hotel name is Sentinel 2008. So it cost us 1200 per night. For 2 room it total cost us 2400. So this is our room. So 2 single beds. There is mirror over there, a side table, TV is there, tea making kits, water bottle, electric kettle and AC is there. I don't know whether it's working or not. দুপুরের খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম ফুনশোলিং এর সাইট সিন কভার করতে। আমরা একটা গাড়ি ভাড়া করেছিলাম যা 900 টাকার বিনিময়ে আমাদের 3টি জায়গা ঘুরিয়ে দেখিয়েছিল। বলে রাখি, গাড়িওয়ালারা আপনাদের 1200 থেকে 1500 টাকা বলতে পারে, সেই ক্ষেত্রে দরদাম অবশ্যই করে নেবেন। প্রথমে আমরা চলে এলাম আমোচু সাসপেনশন ব্রিজ, যা ফুনশোলিং শহর থেকে 8 কিলোমিটার দূরে। এইখান থেকে আপনারা তোরসা চু বা তোরসা নদীর 360 ডিগ্রি ভিউ উপভোগ করতে পারেন। ওইখান থেকে আমরা চলে গেলাম পালডেন তাসি চোলিং শেড্রা। এটা একটা বুদ্ধিস্ট মোনাস্ট্রি স্কুল। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। তারপর আমরা চলে এলাম কারবান্ডি মোনাস্ট্রি। এইখান থেকে ফুনশোলিং বা জয়গাঁওয়ের 180 ডিগ্রি ভিউ উপভোগ করতে পারবেন।
কারবান্টি মোনাস্ট্রি চত্বরে রয়েছে এক বিশাল বড় বাগান এবং তার সাথে রয়েছে 8টি তিব্বতিয়ান বুদ্ধিস্ট স্তূপাস। এইখানে আমরা কিছুটা সময় কাটিয়ে বেশ কিছু ছবি তুলে রিলস বানিয়ে তারপর আমরা রওনা দিলাম জাংটো পেলরি লাখাং এর উদ্দেশ্যে। এইখানে রয়েছে 8টি মূর্তি এবং অনেক ছবি যা গৌতম বুদ্ধের জীবন চিত্রিত করে। এইখান থেকে আমরা রওনা দিলাম ভুটান গেটের উদ্দেশ্যে। So this is the pedestrian terminal and this is how it looks like during the evening. And that one is the Bhutan gate, as you can see. So just beside the pedestrian terminal it is the Bhutan gate. এসডিএফ গাইড এবং ট্রাভেল ইন্স্যুরেন্সের খরচ। পরের দিন 24 ঘন্টা হওয়ার আগে আমরা এক্সিট ফর্মালিটিস করে চলে এসেছিলাম ইন্ডিয়ার সাইডে। তারপর আমরা আবার 10 টাকা এন্ট্রি ফিস দিয়ে প্রবেশ করলাম ইমিগ্রেশন অফিস বা পেডিস্ট্রিয়ান টার্মিনালে। একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সবাইকে জানিয়ে রাখি, আপনারা যেদিন ফুনচুলিং পৌঁছাবেন সেদিন আপনারা নিজেদের গাইড এবং গাড়ি বুক করে নেবেন। গাইডের পার ডে কস্ট 2,500 থেকে 3,500 টাকা এবং গাড়ি ভাড়া পার ডে 4 থেকে 4,500 টাকা। আমি গাইড এবং গাড়ির ওনারের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া ইমিগ্রেশনের সময় পাসপোর্ট, ট্রাভেল ইন্স্যুরেন্স এবং হোটেল বুকিংয়ের কপি দিতে হয়। আপনারা ট্রাভেল ইন্স্যুরেন্স অনলাইন করে নিতে পারেন, খরচ পড়ে 300 থেকে 400 টাকা, কিংবা আপনারা চাইলে ইমিগ্রেশন অফিস থেকেও নিজেদের ট্রাভেল ইন্স্যুরেন্স করে নিতে পারেন। আমাদের গাইড প্রচণ্ড কোঅপারেটিভ ছিলেন, তিনি আমাদের সব ফর্মালিটিস করে দিয়েছিলেন। ভুটান পার নাইট এসডিএফ চার্জেস 1200 টাকা পার হেড অ্যান্ড আমাদের পার হেড এসডিএফ চার্জেস দিতে হয়েছিল 3,600 টাকা মতো। ইমিগ্রেশন অফিস থেকে আপনারা চাইলে নিজেদের ট্যুরিস্ট সিমও নিয়ে নিতে পারেন, খরচ পড়ে 300 টাকা মতো। সকাল সকাল ইমিগ্রেশন করে আমরা রওনা দিয়েছিলাম থিম্পুর উদ্দেশ্যে, আর অন দ্য ওয়ে আমরা এই রেস্টুরেন্টে লাঞ্চও করেছিলাম। এইখানে আপনারা ইন্ডিয়ান এবং চাইনিজ ফুড পেয়ে যাবেন। এই রেস্টুরেন্টটি থেকে চুকা হাইডেল পাওয়ার প্রজেক্টের ভিউটা জাস্ট দুর্দান্ত। So on the way we spotted this beautiful waterfall and it is on the way to Thimphu. ফুনচুলিং থেকে থিম্পু পৌঁছাতে সময় লাগে কম বেশি 4 থেকে 5 ঘন্টা মতো। থিম্পুতে থাকবেন কোথায়? থিম্পু হলো ভুটানের সব থেকে বড় শহর। এখানে আপনারা থাকার জন্য অনেক হোটেল পেয়ে যাবেন। আমরা হোটেল রিয়াজও বুক করেছিলাম। আমাদের পার রুম পার নাইট চার্জেস পড়েছিল ট্যাক্স নিয়ে 1530 টাকা মতো। So I will provide the hotel details in the description box, and I will provide you the contact number also whom you can contact and book this hotel. So yeah, this is all about, and we have just reached Thimphu. It took us near about 4 to 5 hours to reach here from Phuncholing. So this is our room, 2 single beds. What there is a telephone over here for connecting to reception and restaurant area. This is a small wardrobe. This is mirror, TV is here, and this is the washroom. Balcony, and this is our backside room. So yeah, বিকালে আমরা ঘুরে দেখে নিয়েছিলাম ক্লক টাওয়ার, যেটা মার্কেটের একদম পাশে। আমাদের হোটেল থেকে ট্যাক্সি ভাড়া পড়েছিল জনপ্রতি 40 টাকা। আর এখানে এলে ভুটানিজ ট্র্যাডিশনাল ফুড টেস্ট করতে একদম ভুলবেন না।
কারণ এখানে রয়েছে অনেক ট্র্যাডিশনাল ভুটানিজ রেস্টুরেন্ট। পুনাখাতে কি কি দেখবেন? পরের দিন আমরা সকাল সকাল হোটেলে ব্রেকফাস্ট করে রওনা দিয়েছিলাম পুনাখার উদ্দেশ্যে। প্রথমে আমরা দেখে নিয়েছিলাম দোচালা পাস, আর এখান থেকে আপনারা হিমালয় 360 ডিগ্রি ভিউ উপভোগ করতে পারবেন। তাছাড়াও এখানে রয়েছে প্রায় 108 খানা মেমোরিয়াল স্তূপাস, আর এই জায়গাটার মূল আকর্ষণ হলো এই স্তূপাগুলি। আপনারা এখানে চাইলে চা বা কফির কাপে চুমুক দিতে দিতে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। তারপর আমরা ওইখান থেকে চলে এলাম পুনাখা জংয়ে। আর এই পুনাখা জং নির্মাণ করেছিলেন নাওয়াং নামগ্যাল 17 শতাব্দীতে, যা ভুটানের দ্বিতীয় বৃহত্তম এবং প্রাচীনতম কেল্লা বা জংগুলোর মধ্যে একটি। পুনাখা জং দেখে আমরা সরাসরি চলে আসি সাসপেনশন ব্রিজ। পুনাখা সাসপেনশন ব্রিজ ভুটানের দীর্ঘতম সাসপেনশন ব্রিজগুলোর মধ্যে একটি। You can see people are having river rafting over here, so it will cost you around 12,000 for I guess 1.5 hours here in this boat. পুনাখা জং দেখে আমরা আবার রওনা দিয়েছিলাম থিম্পুর উদ্দেশ্যে। আমরা ফেরার সময় এই রেস্টুরেন্টটায় নিজেদের লাঞ্চ সেরে নিয়েছিলাম। এইখানে আপনারা ইন্ডিয়ান, চাইনিজ এবং ভুটানিজ ফুড পেয়ে যাবেন। আপনারা এখানে আলা কাটে এবং বফে অপশনও পেয়ে যাবেন, যার খরচ জনপ্রতি 400 থেকে 500 টাকা। আপনারা চাইলে চিমি লাখাংও ঘুরে দেখে নিতে পারেন। এই মন্দিরটি ভুটানে ফার্টিলিটি টেম্পল নামে পরিচিত। পরের দিন আমরা সকাল 8টার মধ্যে হোটেল থেকে চেক আউট করে রওনা দিয়েছিলাম পারোর উদ্দেশ্যে। এবার চলে আসি থিম্পুতে কি কি দেখবেন। প্রথমেই আমরা চলে গেছিলাম বুদ্ধা পয়েন্টে। এই জায়গাটি হলো ভুটানের মাস্ট ভিজিট প্লেস। এখানে রয়েছে 169 ফিট লম্বা বুদ্ধা ডুডারমার মূর্তি, যেটি ব্রোঞ্জ এবং সোনা দিয়ে তৈরি। এই বিশাল বড় বুদ্ধার ভেতরে রয়েছে প্রায় 1,25,000 ছোট আকৃতির বুদ্ধ মূর্তি। ওইখানে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে এলাম থিম্পু ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে থিম্পু শহরটিকে দেখতে ভারী সুন্দর লাগে। অন দ্য ওয়ে আপনারা দেখে নিতে পারেন টাকিন মিউজিয়াম। Is a fortress. Okay. Behind one, there's another house with a red roof and a yellow one. This is House of Parliament. Okay. Okay. And now you see there's a car parking. Straight to car parking inside the bush. There's a black roof with a yellow top. That's the palace. তারপর আমরা ওখান থেকে চলে এলাম সিম্পলি ভুটানে। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 1000 টাকা। যদি আপনারা ভুটানের সংস্কৃতি এবং ঐতিহ্যের ব্যাপারে জানতে ইচ্ছুক, তাহলে এই জায়গাটা একদম মিস করবেন না। আপনারা এখানে ভুটানিজ খাবারের স্বাদও এক্সপিরিয়েন্স করতে পারবেন, আর তার খরচও টিকিটের মধ্যেই ধরা। So here I'll serve you with the wine in our language. So yes. So first I'll serve a little bit, and if make this for some sick people and also for dead people. So for sick people we just write prayers, and okay, you have to pull it more. Okay, pull till this much and release. Thank you. Small wall, then your wish will be fulfilled. We believe that our Buddha will grant you with the wish, so you may try. 5 coin, 5 wish.
আমরা থিম্পু সাইট সিন করে রওনা দিয়েছিলাম পারোর উদ্দেশ্যে। পারো পৌঁছাতে সময় লাগে কম বেশি 1 ঘন্টার মতো। পারোতে কি কি দেখবেন? আমরা যাওয়ার পথে এই নদীটি দেখতে পাই। এই নদীটির নাম পাঁচু রিভার। আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে আবার রওনা দিয়েছিলাম। আমাদের পারো ঢুকতে ঢুকতে দুপুর হয়ে গেছিল, তাই আমরা এই রেস্টুরেন্টটাতে নিজেদের লাঞ্চ সেরে নিয়েছিলাম। এখানে আপনারা চাইনিজ এবং ভুটানিজ ফুড পেয়ে যাবেন। তাছাড়া এখানে আলাকাটে এবং বুফে অপশনও রয়েছে। লাঞ্চ সেরে আমরা চলে গেছিলাম টাইগার নেস্ট ভিউ পয়েন্টে। আপনারা চাইলে টাইগার নেস্ট ট্রেকও করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের আরো একটা দিন পারোতে স্টে করতে হবে। নেক্সট উই কভার্ড রিংপাং জং and National Museum. Entry fees for National Museum is 300 rupees per head. পারোর সব সাইট সিন কমপ্লিট করে 2:45 মধ্যে পৌঁছে যান পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভিউ পয়েন্টে। পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওয়ার্ল্ডের ডেঞ্জারাস এয়ারপোর্টগুলোর মধ্যে একটি, আর এই ভিউ পয়েন্ট থেকে আপনারা ফ্লাইটের অ্যারাইভাল এবং ডিপার্চারের ভিউ উপভোগ করতে পারবেন। So right now we have arrived at our hotel at Paro. So this is Nirvana Lodge. আমরা এই হোটেলটা বুক করেছিলাম অনলাইন বুকিং প্ল্যাটফর্ম থেকে, আর আমাদের দুটো রুমের খরচ এক রাত্রির জন্য পড়েছিল 2851 টাকা ট্যাক্স সমেত। Let me give you a small room tour. So this one and that one is our room. So this is room number 205, and this is our room. 2 beds are there, bedside table, charging point, room heater provided. There is another bedside table, a small table is there, electric kettle, 2 water bottles, tea making kits, cups, glass is there, the TV and a working desk. And this is the view from our hotel. This is a small mirror over here, a cupboard, and this is our washroom. Water geyser is there, towel, western toilets, basin, small dustbin, and slippers. This is our another room. So first here is our washroom, again a western toilet, basin, mirror, geyser, and towel is there. A large mirror is here, a table and a working desk, electric kettle, 2 water bottles, glass, cup, tea making kit, TV is here. This is our bed, 2 beds, room heater, side table, and this is a small, I guess, balcony with a backside view. আমাদের এখানে ব্রেকফাস্ট এবং ডিনার নিয়ে পার হেড খরচ পড়েছিল 700 থেকে 800 টাকা মতো। Hello everyone, good morning from Paro. So today is our last day at Paro, and today we will be heading towards Phuntsholing, and we have our train from Hasimara. So right now it is 8 AM in Indian time and 8:30 AM in Bhutanese time. So right now we have checked out from our hotel, and it will take near about 4 to 5 hours to reach Phuntsholing, and after that we have to complete our procedure, formalities in the immigration office, and after that we will be crossing the border.
So this was our stay at Paro for one night. পারো থেকে ফুনশোলিং পৌঁছাতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টার মতো। ফুনশোলিংয়ে পৌঁছে আপনাদের ইমিগ্রেশন অফিসে এক্সিট ফর্মালিটিস পুরো করতে সময় লাগবে 10 থেকে 20 মিনিটের মতো। আমরা বর্ডার ক্রস করে চলে আসি এই রেস্টুরেন্টটায়। এখানে আমরা অর্ডার করেছিলাম চিকেন থালি, যার দাম 117 টাকা করে। আপনারা চাইলে রাতের ডিনারও প্যাক করে নিতে পারেন এখান থেকে। রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকেই রয়েছে অটো স্ট্যান্ড। অটোতে করে হাসিমারা স্টেশন পৌঁছাতে সময় লাগে 30 মিনিটের মতো। ভাড়া জনপ্রতি 60 টাকা। আপনারা চাইলে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন ফালাকাটা স্টেশন বা শিলিগুড়ি বা এনজেপি জাংশন। তাছাড়া আপনারা বাস স্ট্যান্ড থেকে সরকারি বা বেসরকারি বাস করে পৌঁছে যেতে পারেন শিলিগুড়ি বা এনজেপি জাংশন। কলকাতা ফেরার জন্য আপনারা চাইলে হাসিমারা, ফালাকাটা, শিলিগুড়ি বা এনজেপি জাংশন থেকে আপনারা ট্রেন ধরতে পারেন, অথবা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে কলকাতা ফেরার যে কোনো সরকারি বা বেসরকারি বাস ধরতে পারেন। তাছাড়াও আপনারা পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ডিরেক্ট ফ্লাইটে করে পৌঁছে যেতে পারেন কলকাতা। এবার চলে আসি 4 জনের 4 রাত্রি 5 দিনের ভুটান ভ্রমণের খরচ কত। আজ তাহলে এই পর্যন্তই। খুব শিগগিরই দেখা হবে আরও এক জায়গার নতুন ভিডিও নিয়ে। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আরও এক নতুন ভিডিও নিয়ে।